ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ WBCS। আমরা WBCS 2022-এর জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ডিসকাস করছিলাম। এটার একটা পার্ট 3 এবং লাস্ট ভিডিও। তো প্রশ্ন ছিল যে কেসাই, এটা এক্স্যাক্টলি হবে কাসাই অ্যান্ড কেলেঘাই, অর্থাৎ কাসাই এবং কেলেঘাই এই যে দুটো নদী আছে তারা কোথায়, তাদের জয়েন হওয়ার পর, মিলিত হওয়ার পর কোন নদী তৈরি করেছে। আসলে কাসাই এইটা কংসাবতী যে নদী আছে, কংসাবতী নদীটাই আর একটা নামে পরিচিত, সেটা হচ্ছে কাসাই। তো কংসাবতী নদী যে অরিজিন হচ্ছে, আমি যদি ছবিতে দেখি যে কংসাবতী, তো কংসাবতীর যে অরিজিন হচ্ছে এটা হচ্ছে ঝাড়খণ্ডে ছোটনাগপুর প্ল্যাটিও। ঝাড়খণ্ডে ছোটনাগপুর প্ল্যাটিও মানে ছোটনাগপুর মালভূমি। এরপরে যে কালেঘাই বা কেলেঘাই রিভারটা রয়েছে বা নদীটা রয়েছে, এর যে উৎপন্ন হয়েছে বা উৎপত্তি স্থলটা, এটা হচ্ছে ঝাড়গ্রামের কলসিভাঙা গ্রামে। তারপরে কংসাবতী রিভার আর কেলেঘাই রিভার দুটো একসাথে হয়ে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর তাদের যে মিলিত প্রবাহ, সেটা হলদি নামে পরিচিত। তাহলে এরা জয়েন হয়, একসাথে মিলিত হয় কোন নদী তৈরি করতে? হলদি নদী তৈরি করতে। আর এই যে হলদি নদী, যার মোহনাতে আমাদের হলদিয়া রয়েছে, ভীষণ ফেমাস। আমরা দেখি যে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত, এবং তার জন্য যে পলিউশনের ফলে হলদি নদীতে আগে যেমন ইলিশ মাছ আসতো সমুদ্রে, সেটা আসা কমে গেছে এবং অনেক পরিমাণে দূষণ হচ্ছে। পরের প্রশ্নটা দিয়েছে, হিমালয়াস আর ফর্মড আ প্যারালাল ফুড রেঞ্জেস ওল্ডেস্ট ওয়ান। যে হিমালয় যে আমাদের পর্বত শ্রেণী রয়েছে, অনেকগুলো সমান্তরাল ফোল্ড রেঞ্জ তৈরি করেছে বা পর্বত শ্রেণী তৈরি করেছে। এদের মধ্যে ওল্ডেস্ট ওয়ান, সবথেকে পুরনোটা কি? সবথেকে ওল্ডেস্ট ওয়ান বা সবথেকে পুরনো কোনটা? তো আমাদের যে সমস্ত অপশানগুলো ছিল, সেই অপশানের মধ্যে আমাদের ছিল লেজার হিমালয়া বা হিমাচল, শিবালিক হিমালয়া অ্যান্ড গ্রেটার হিমালয়া। সো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে শিবালিক ছিল আর ধওলাধার ছিল। তো অপশান শিবালিক, লেসার হিমালয়া, গ্রেট হিমালয়া অ্যান্ড ধওলাধার। অ্যান্সারটা হচ্ছে গ্রেট হিমালয়া, যেটাকে আমরা কিন্তু হিমাদ্রিও বলে থাকি। এবার আমার অপশানে যেহেতু আছে শিবালিক, লেসার হিমালয়, গ্রেটার হিমালয়, ধওলাধর, এই চারটের মধ্যে সবথেকে পুরনো গ্রেট হিমালয়, তাই আমরা গ্রেট হিমালয় চুজ করব। যদি এখানে কোনোভাবে ট্রান্স হিমালয় থাকতো, তাহলে কিন্তু আমরা ট্রান্স হিমালয়ের চুজ করতাম। তো এখানে আমি দেখে নিই এই ম্যাপ অনুযায়ী বা এই ডায়াগ্রামটা দেখলে আমাদের একটা ক্ল্যারিটি আসবে যে প্রথম আমি দেখতে পাচ্ছি এই লাইনটা, এটা হচ্ছে ট্রান্স হিমালয়। এবার এটা আমরা আলাদা করে যখন পড়বো ফিজিওগ্রাফিক রিজিয়ন, তখন আমি কভার করব। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়ের পর এটা হচ্ছে মিডিল হিমালয়, এবং নিচে সব থেকে শিবালিক বা আউটার হিমালয়। তো এই যেহেতু আমাদের প্রশ্নে ট্রান্স হিমালয় ছিল না, তাই এখানে সব থেকে পুরনো হচ্ছে গ্রেট হিমালয়। যদি অপশানে আমার ট্রান্স হিমালয় থাকতো, তাহলে সবচেয়ে আমার পুরনো হচ্ছে ট্রান্স হিমালয়, যার মধ্যে কারাকোরাম পর্বত রয়েছে এবং সিয়াচেন গ্লেশিয়ার কারাকোরাম পর্বতে অবস্থিত। ওল্ডেস্ট ওয়ান বলেছে, তার মানে নিশ্চয় ধাপে ধাপে তৈরি হয়েছে। সব থেকে প্রথমে একটা পর্বতশ্রেণী তৈরি হয়েছে হিমালয়, তারপর আরেকটা তৈরি হয়েছে, হ্যাঁ সেটা ধাপে ধাপে তৈরি হয়েছে। যদি আমরা এই ডায়াগ্রামটা দেখি, তাহলে ডায়াগ্রাম থেকে আমি স্টেপগুলো দেখতে পাচ্ছি। আমরা জানি যে প্লেট টেকটনিক থিওরি বা পাত সঞ্চালন তথ্য অনুসারে পৃথিবীর ওপর অ্যাস্থনোস্ফিয়ার, অর্থাৎ যেটা মোল্টেন ম্যাগমা রয়েছে আমাদের, সেখানে কি হচ্ছে, মোল্টেন ম্যাগমা এরকম প্লেটগুলো ভাসমান অবস্থায় রয়েছে। পৃথিবী অনেক ছোটো ছোটো প্লেটে ভাগ করা রয়েছে, তার মধ্যে 7টা মেজর এবং মাইনর প্লেট রয়েছে। যখন এই প্লেটগুলো একে অপরের থেকে দূরেও সরে যায়, আবার একে অপরের কাছেও আসে, যখন এরা একে অপরের কাছে আসে, তখন আমরা এটাকে বলি কনভার্জেন্স হচ্ছে। আর সেই বাউন্ডারিটা, অর্থাৎ দুটো প্লেট রয়েছে এরকম, আর যেখানে প্লেট দুটো একে অপরের কাছে এগিয়ে আসছে, এই যে বাউন্ডারিটাকে আমরা বলি কনভার্জেন্স বাউন্ডারি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে হিমালয় কিভাবে তৈরি হলো, যে ইন্ডিয়ান প্লেন অর্থাৎ ভারতীয় যে প্লেন ছিল আর ইউরেশিয়ান প্লেন কি হলো পাত একে অপরের দিকে আসতে শুরু করে, আর এদের মাঝখানে ছিল টেথিস সি। আসার ফলে কি হলো, যে সেকেন্ড স্টেটটা হচ্ছে এই যে টেথিস সি সমুদ্র, তার নিচে কি থাকবে, অবভিয়াসলি সেডিমেন্ট থাকবে, সমুদ্রের নিচে পলি বালি কাঁকড় ইত্যাদি থাকবে। এই যে দুটো প্লেট যত একে অপরের কাছে আসতে শুরু করলো, এই যে টেথিস সি এর নিচে যে
সেডিমেন্টস বা পলিগুলো জমেছিল সেগুলো ভাঁজকে ওপরের দিকে উঠতে শুরু করলো, এবং এর ফলে যে পর্বতটা আমরা দেখি ওটাকে বলে ফোল্ড মাউন্টেন্স, ফোল্ড বা ভাঁজকে উঠেছে বলে। তাহলে এটা আমরা কোন জায়গায় দেখতে পারি? যদি আমার কন্টিনেন্ট কনভার্জেন্স হয়, অর্থাৎ যেখানে দুটো পাত, একটা হচ্ছে মহাদেশীয় পাত, দু ধরনের পাত হয়, মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত। যদি মহাদেশীয় পাতে সংঘর্ষ হয়, কনভার্জেন্স হয়, একে অপরের দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি ফোল্ড মাউন্টেন্স তৈরি হচ্ছে। এবার এখানে আর একটা দিয়েছি, এখানে আমরা দেখছি যে কারাকোরাম বা ট্রান্স মাউন্টেন প্রথম তৈরি হয়েছে, এটা ভলক্যানিক অরিজিন। এটা এখন আমাদের না বুঝলেও চলবে, আমরা যখন আলাদা করে পড়বো হিমালয় তখন আমরা বুঝবো। আসলে কি হয়, প্রথমে পৃথিবী যখন এক ছিল তখন পৃথিবীর সমস্ত মহাদেশগুলো একসাথে ছিল, এবং সেটাকে আমরা বলতাম যে প্যানিজিয়া, এবং তার চারদিকে সমস্ত মহাসাগরকে একসাথে বলা হতো প্যান্থালেসা। মানে প্রথমে এরকম একটা পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে ছিল, এগুলোকে বলা হতো প্যানিজিয়া, চারদিকে যে বিশাল জলভাগ এটাকে বলতো প্যান্থালাসা। ধীরে ধীরে এদের মধ্যে ভাঙন তৈরি হয়, প্রথমে এরকম দুটো ভাগে মহাদেশগুলো ভেঙে যায়, ওপরেরটাকে বলে লরেশিয়া ল্যান্ড আর নিচেরটাকে বলে গন্ডোয়ানা ল্যান্ড। তারপরেও ধীরে ধীরে গন্ডোয়ানা ল্যান্ড আর লরেশিয়া ল্যান্ডের মধ্যেও ভাগ দেখা যায়। আমরা দেখি যে ইউরেশিয়ান প্লেট এমনই ছিল, আর এখানে হচ্ছে সাগর, এখানে পুরো ইউরেশিয়ান প্লেট, আর এটা হচ্ছে আমাদের ভারত ধীরে ধীরে এগাতে শুরু করে, আর এই মাঝখানে টেথিস সি, যার নিচে পলি জমে রয়েছে, আর যখন ভারত ধীরে ধীরে এগাতে শুরু করে, তখন যত এগাতে শুরু করছে এই ইউরেশিয়ান প্লেট আর ভারতীয় প্লেটের মাঝখানে সংঘর্ষের ফলে এই টেথিস সির নিচে যে সেডিমেন্টসগুলো ছিল সেগুলো ভাঁজকে ফোল্ড মাউন্টেন্স তৈরি হচ্ছে। আর এভাবেই আমরা দেখি ফোল্ড মাউন্টেন্স তৈরি হয়, এবং এটা ধাপে ধাপে ঘটে। প্রথমবার যে মাউন্টেন্স হলো সেটাকে বললাম আমরা ট্রান্স, তারপরে আর একবার ফোল্ড হলো, সেটাকে ক্ষেত্রে আমরা বললাম হিমাদ্রি বা গ্রেটার হিমালয়, তারপরের ফোল্ডটাকে আমরা বলি লেজার হিমালয় বা হিমাচল, আর লাস্টেরটাকে বলা হয় শিবালিক বা আউটার হিমালয়। এবং যত আমরা যাচ্ছি, মানে ট্রান্স থেকে যত শিবালিকের দিকে যাচ্ছি, উচ্চ সাধারণত কমতে থাকে। তাহলে এখানে প্রশ্নটার উত্তরটা ছিল ওল্ডেস্ট ওয়ান গ্রেট হিমালয়। পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছিল যে কোরিঙ্গা ম্যানগ্রোভ ইজ লোকেটেড ইন, কোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? ঠিক আছে, অপশান যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমাদের যে অ্যান্সারটা সেটা হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তাহলে কোরিঙ্গা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবার অন্ধ্রপ্রদেশে অবস্থিত আমরা দেখিনি ম্যানগ্রোভ কি, ম্যানগ্রোভ হচ্ছে ইকোটোনে অবস্থিত। ইকোটোন মানে যেখানে দুটো ডিফারেন্ট বাস্তুতন্ত্র একে অপরের সাথে মিলছে, যেমন ম্যানগ্রোভ আমরা দেখতে পাই ইন্টারটাইডাল জোনে, অর্থাৎ যেখানে স্থলভাগ আর তারপরে সমুদ্র তৈরি শুরু হচ্ছে, এবং তাদের মাঝখানে জায়গা ম্যানগ্রোভগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমি যদি দেখি ভারতে কোথায় কোথায় ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়, তো প্রথমেই হচ্ছে সুন্দরবন, আমরা খুবই পরিচিত সবার সাথে, পশ্চিমবঙ্গের আর সবথেকে বেশি পরিমাণে ম্যানগ্রোভ সেখানে দেখতে পাওয়া যায়। তারপরে আমরা মহানদী ম্যানগ্রোভস দেখতে পাই, অর্থাৎ যেটা যেখানে মহানদী এখানে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, উড়িষ্যার এবং কিছু অংশ অন্ধ্রপ্রদেশের কাছাকাছি, সেখানে আমরা মহানদী ম্যানগ্রোভ দেখতে পাই। তো মহানদী ম্যানগ্রোভের মধ্যে কারা কারা পড়ছে? ভিতরকণিকা পড়ছে, মহানদী পড়ছে, সুবর্ণরেখা, দেবী, ধামরা, চিল্কা ম্যানগ্রোভ জেনেটিক রিসার্চ সেন্টার পড়ছে। তারপরে আমরা যে ম্যানগ্রোভটা দেখতে পাচ্ছি, সেই ম্যানগ্রোভটা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা গোদাবরী ম্যানগ্রোভ। এই যে কৃষ্ণা গোদাবরী মানে কৃষ্ণা আর গোদাবরী নদী যেখানে ড্রেন হয়েছে অন্ধ্রপ্রদেশে, এই কৃষ্ণা গোদাবরী ম্যানগ্রোভের মধ্যেই কিন্তু কোরিঙ্গা ম্যানগ্রোভ পড়ে। এছাড়াও আমরা দেখে নিই আন্দামান নিকোবর থার্ড হাইয়েস্ট ম্যানগ্রোভ রয়েছে সেখানে, এই যে কোরিঙ্গা, এখানে লিখেই দিয়েছিলাম যে কোরিঙ্গা কোথায় পাচ্ছি আমি, ইস্ট গোদাবরী কৃষ্ণাতে। আর আন্দামান নিকোবরে, নর্থ আন্দামান এবং নিকোবরে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ। কাবেরী ডেল্টা, অর্থাৎ যখন কাবেরী নদী এখানে বঙ্গোপসাগরে পড়ছে, তখন আমরা কাবেরী ডেল্টা দেখতে পাচ্ছি মূলত তামিলনাড়ুতে। কোন কোন জায়গায় দেখা যাচ্ছে? পিচাওয়াড়া, মুথেপেড, রামনাড, পুলিকাড অ্যান্ড দ্য কুজুভেলি।
তাহলে এখান থেকে আমরা দেখলাম যে প্রত্যেকটা যে ম্যানগ্রোভ এরিয়া আছে সেগুলো তো লার্জলি আমাদের মনে থাকে যে সুন্দরবনে, উড়িষ্যা, মহানদী ডেল্টা, কৃষ্ণা গোদাবরী, আন্দামান নিকোবর, কাবেরী, কিন্তু এর মধ্যেও যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পেসিফিকভাবে প্রশ্ন জিজ্ঞেস, তাই আমাদেরকে পড়তে হবে। যেমন দেখলাম যে করিঙ্গা জিজ্ঞেস করেছে, এরকম আমাদের পিচাভারাম জিজ্ঞেস করতে পারে, পুলিকাট জিজ্ঞেস করতে পারে, কুজুবেরি জিজ্ঞেস করতে পারে। ঠিক তেমন আমাদের যে ওয়েস্টার্ন কোস্ট আছে সেখানেও আমরা ম্যানগ্রোভ দেখতে পাই। কেরালাতে দেখতে পাচ্ছি ভেম্বানাথ আর কান্নুর, নর্থ কেরালাতে। এরপর আমি কর্ণাটকে দেখতে পাচ্ছি, কর্ণাটক যে রিজন দেখতে পাচ্ছি কানওয়ার, কুন্ডাপুর ম্যানগ্রোভ ফরেস্ট ডিভিশন, দক্ষিণ কান্নাডা, এই সমস্ত জায়গার। এরপরে আমরা গোয়াতে ম্যানগ্রোভ দেখতে পাই, গোয়া রিজিয়ানে, এবং রত্নাগিরি ম্যানগ্রোভ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মহারাষ্ট্রে। তো রত্নাগিরি ম্যানগ্রোভ যেখানে দেখতে পাচ্ছি যে আর্চা রত্নাগিরি, দেবনাগর, বিজয়দুর্গ, বেলদুর, কুণ্ডলিকা, রাবদেনা, তারপর মেরিন ড্রাইভ, মালিবান, ভিতরানা, ভিকারোহি এটসেট্রা। এছাড়াও আমরা দেখতে পাই যাচ্ছি গুজরাটে গুলফাফ খাজ অ্যান্ড গুলফাফ কামবাদ। সো এটা হচ্ছে সেকেন্ড। এমনকি যে রিসেন্ট ম্যানগ্রোভ রিপোর্ট বেরিয়েছে তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে ম্যানগ্রোভ ফরেস্টে বৃদ্ধি পেয়েছে এরিয়া ওয়াইজ, এটা কিন্তু গুজরাটে বৃদ্ধি পেয়েছে। আর ম্যানগ্রোভ সাধারণত আমরা দেখতে পাই যে আমি যদি জানি আমরা পৃথিবীর মাঝখান থেকে নিরক্ষরেখা চলে গেছে, আর নিরক্ষরেখার ওপরে হচ্ছে কর্কটক্রান্তি রেখা আর নিচে মকরক্রান্তি রেখা। তো নিরক্ষরেখা 0 আর কর্কটক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, আর মকরক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। তো সাধারণত এই যে জোনটা রয়েছে না, 25 ডিগ্রি নর্থ থেকে 25 ডিগ্রি সাউথের মধ্যে ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় ইন্টারটাইডাল জোনে, অর্থাৎ যেখানে স্থলভাগ এবং সমুদ্রের ইকোসিস্টেম দুটো ডিফারেন্ট বাস্তুতন্ত্র একসাথে মিট হচ্ছে, এটাকে ইকোটোন বলা হয়। যেখানে যেখানে দুটো ডিফারেন্ট বাস্তুতন্ত্র একসাথে মিট হচ্ছে সেই জায়গাটাকে ইকোটোন বলে, সেখানে বিভিন্ন ধরনের আমরা প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছি। আর ম্যানগ্রোভ কেন ইম্পর্টেন্ট? কারণ ম্যানগ্রোভ যে কোস্টাল এরিয়াতে শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। কোস্টাল এরিয়াগুলোতে কী হিসেবে কাজ করে? শক অ্যাবজর্ভার। যদি কোনো বড় সুনামি হয় তাহলে সমুদ্রের ঢেউ সেখানে আটকে যাবে, ভিতরে প্রবেশ করতে পারবে না, বড় ক্ষতির সম্ভাবনা থেকে আটকানো যেতে পারে। এছাড়া বর্তমানে আমরা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ট্রপিক্যাল সাইক্লোন এর পরিমাণ খুব বৃদ্ধি পাচ্ছে। আগে আমরা আয়লার জাস্ট শুনতাম, এখন প্রত্যেক বছর 2-3টে করে সাইক্লোন আসছে, আমফান, হুদহুদ, ইয়াস। তো এক্ষেত্রে আসলে কী হচ্ছে, যত দিন বাড়বে সমুদ্র জলের উষ্ণতা বাড়লে ট্রপিক্যাল সাইক্লোন বাড়বে। তাই ট্রপিক্যাল সাইক্লোনের যে গতিবেগ, বাতাসের গতিবেগ, সেগুলো যখন কোস্টাল এরিয়াতে, আসলে ট্রপিক্যাল সাইক্লোন সমুদ্রের পার্শ্ববর্তী কোস্টাল এরিয়াতে এফেক্ট করে। যখন কোস্টাল এরিয়াতে ঢুকবে আর এখানে ম্যানগ্রোভ গাছগুলো রয়েছে, সেগুলো সেই তার বায়ুর যে জোরে বাতাস প্রবাহিত হচ্ছে এটাকে অনেকভাবে আটকে দেয়। তো ভিতরের জায়গায় আমাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে। এছাড়াও যে দিন দিন সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ার ফলে যে পার্শ্ববর্তী কোস্টাল এরিয়াগুলোতে ইরোশন হচ্ছে সেগুলো রক্ষা করে। তাই জন্য গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ আছে ম্যানগ্রোভ ফরেস্ট সংরক্ষণ করার জন্য। এরকমই একটা ইনিশিয়েটিভ হচ্ছে মিষ্টি, যার মাধ্যমে সরকার চাইছে যে ম্যানগ্রোভ ফরেস্টগুলোকে যে আরও অ্যাফরেস্টেশন বৃদ্ধি পাক, ম্যানগ্রোভ ফরেস্টেড এরিয়া বৃদ্ধি পাক। এছাড়া ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমি বললাম, ইকোটোন, এনভায়রনমেন্টে একটা টার্ম আছে ইকোটোন মানে যেখানে দুটো আলাদা আলাদা বাস্তুতন্ত্র এক জায়গায় হচ্ছে। আর সেক্ষেত্রে এই জন্য যে বাস্তুতন্ত্র তৈরি হচ্ছে সেখানে আমরা বিভিন্ন প্রজাতির একটা ডাইভার্সিটি খুব বেশি হয় বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে। তো ম্যানগ্রোভও একটা এরকম ইকোটোন, তাই সেটা জীবের জন্য, জৈব বৈচিত্র্যের জন্য, জীব বৈচিত্র্য বা ডাইভার্সিটির জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই আমাদের ক্ষেত্রে ম্যানগ্রোভ কোথায় কোথায় রয়েছে, কোন কোন কোস্টাল এরিয়াতে রয়েছে এবং তার ভিতরে যে জায়গাগুলোর নাম, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। পরের প্রশ্ন দিয়েছিল আন্দামান আর নিকোবর আইল্যান্ডস আর সেপারেটেড বাই, অর্থাৎ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড যেটা আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত তাদেরকে কি আলাদা করেছে। তো এখানে আমাদের যে অপশানগুলো ছিল 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল আর 7 ডিগ্রি চ্যানেল। তো অ্যান্সারটা হবে 10 ডিগ্রি চ্যানেল। এখানে 10 ডিগ্রি চ্যানেল মানে কি? এখানে 10 ডিগ্রি মানে আমরা সাধারণত যে সমস্ত ল্যাটিটিউডসগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছি। তো আমি যদি এখন এই ম্যাপটা দেখি, তাহলে ম্যাপটা দেখে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে নর্থ আন্দামান, তারপরে আমার মিডিল আন্দামান, তারপর আমার সাউথ আন্দামান, অর্থাৎ নর্থ অ্যান্ড মিডিল এবং এখানে সাউথ আন্দামান। সো সাউথ আন্দামান হচ্ছে আর নর্থ মিডিল আন্দামান হচ্ছে, এরপরে আসছে আমার লিটিল আন্দামান। ম্যাপে ভালো করে তোমরা পাশে দেখতে থাকো, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান আর এখানে হচ্ছে লিটিল আন্দামান। তাই প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রথম আমার যে
প্যাসেজটা যাচ্ছে না সেটাকে আমরা বলি ডাঙ্কান প্যাসেজ। ডাঙ্কান প্যাসেজটা আমি কোথায় দেখতে পাচ্ছি? এখানে। অর্থাৎ আমার লিটিল আন্দামান আর একটা হচ্ছে সাউথ আন্দামান, এর মাঝখানে যে ফাঁকা জায়গা সেটার নাম আমরা দিয়েছি ডাঙ্কান প্যাসেজ। ঠিক তেমনভাবে এই আন্দামান, এটা হচ্ছে আন্দামান দ্বীপগুলো, এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে নিকোবর গ্রুপ। অর্থাৎ নিকোবর গ্রুপের যে দ্বীপগুলো সেগুলো শুরু হচ্ছে এই যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিকোবর গ্রুপ, কার নিকোবর, লিটিল নিকোবর, গ্রেট নিকোবর। তো এই যে আমার এবার এখান থেকে যে নিকোবর গ্রুপের আইল্যান্ডগুলো শুরু হচ্ছে, তো এই নিকোবর গ্রুপ এতটা পর্যন্ত আমার আন্দামান গ্রুপ ছিল, আর এখান থেকে নিকোবর গ্রুপ, এদের মাঝখানে যে প্যাসেজ বা এদের মাঝখানে যে আইল্যান্ড সেপারেট করছি এটা হচ্ছে 10 ডিগ্রি। এরপরে আমরা দেখতে পাই নিকোবর গ্রুপ আইল্যান্ড, প্রথমে কার আর নিকোবর আছে, দেন লিটিল নিকোবর আছে, অ্যান্ড দ্য গ্রেট নিকোবর। আর সব শেষে আমি যদি দেখি এখানে এই প্যাসেজ বা ডায়াগ্রামটাতে যে লাস্টে আমার 6 ডিগ্রি রয়েছে, মানে ভারতের আমরা যখন দেখি ভারতের বিস্তার, ভারত কত দ্রাঘিমা থেকে বিস্তৃত, সেক্ষেত্রে আমরা দ্রাঘিমা রেখা বা অক্ষরেখা, তখন ভারতের যে একদম দক্ষিণতম যে বিন্দুটা রয়েছে, দক্ষিণতম বিন্দুটা হচ্ছে কি ইন্দিরা পয়েন্ট। এটা কিন্তু গ্রেট নিকোবরে অবস্থিত, 6 ডিগ্রি থেকে স্টার্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, কিন্তু যদি বলে ভারতের স্থলভাগে দক্ষিণতম বিন্দু কোনটা, ভারতের ম্যাপ স্থলভাগে দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, আর আন্দামান নিকোবর ভারতের অংশ, তাই ভারতের সবথেকে দক্ষিণতম বিন্দু জিজ্ঞেস করলে এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত, যেটা 6 ডিগ্রি থেকে স্টার্ট হচ্ছে। এরপর আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ডকে কে ডিফারেন্ট করছে? 10 ডিগ্রি। ডাঙ্কান প্যাসেজও জিজ্ঞেস করে, ডাঙ্কান প্যাসেজ লিটিল আন্দামান আর সাউথ আন্দামানকে আলাদা করছে। পরের প্রশ্ন ছিল যে কোনগুলো রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ গঙ্গা, অর্থাৎ গঙ্গার যে ডান দিকে যে সমস্ত ট্রিবিউটারিজ বা উপনদীগুলো আছে সেগুলো কোন। তার এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশান একসাথে দেওয়া ছিল, যেমন যমুনা, চম্বল, সোন, যমুনা, সোন, দামোদর, যমুনা, গণ্ডক, সোন অ্যান্ড যমুনা, চম্বল, দামোদর। তো অ্যান্সারটা হচ্ছে যমুনা, সোন অ্যান্ড দামোদর। তো এইখানে না যমুনা তো প্রত্যেক জায়গায় আছে, যমুনা, তো এখান থেকে এবার আমার বুঝতে হবে যে কী করে আমি বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কাছে যদি এরকম একটা মানে ক্লিয়ার ম্যাপ আমরা নিজেরা ড্র করি, তাহলে আমাদের মেমোরাইজ করতে এবং বুঝতেও সুবিধা হবে। আমি এই ধরনের যে সমস্ত আমার কাছে ডায়াগ্রামগুলো রয়েছে সেগুলো, বা আমি নিয়ে সমস্ত মাইন্ড ম্যাপগুলো নিজে তৈরি করেছি, আমি পরে টেলিগ্রাম চ্যানেলে কোনো সময় পোস্ট করব যখন সেখানে সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার্সদের সংখ্যা বেশি হবে। তো এখানে আমরা দেখে নিই যে গঙ্গা নদীর উৎসস্থল গঙ্গা, এখান থেকে আমরা জানি যে এই যে গঙ্গা, এখান থেকে এটা হচ্ছে গঙ্গা নদী, আর একটা ভাগ হয়ে চলে গেল পদ্মা নদী, পদ্মাতে, বাংলাদেশের পদ্মা নামে পরিচিত। এবার যে গঙ্গা, যমুনা যেটা তৈরি হয়েছে, যমুনা নদী এটা তৈরি হয়েছে বান্দারপুর গ্লেশিয়ার থেকে তৈরি হয়ে গঙ্গার সাথে মিশেছে হচ্ছে এখানে এলাহাবাদে মিশেছে। তো এই পাশেরগুলো হচ্ছে রাইট, মানে গঙ্গা যেভাবে উৎসস্থল থেকে মোহনার দিকে যাচ্ছে সেইভাবে ধরলে, সেই দিকে যদি আমি মুখ দিয়ে রাখি তাহলে এটা আমার রাইট অর্থাৎ ডান দিক, আর এটা আমার লেফট, এটা হচ্ছে বাঁ দিক। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কোন নদীগুলো রাইটে এসেছে, যমুনা নদী হলো, আরেকটা দিকে দেখছি সোন নদী হচ্ছে যেটা পাটনাতে মিশছে, আর কি দেখছি এই যে দামোদর, ছোটনাগপুর প্ল্যাটিউ থেকে দামোদর বাংলার দক্ষিণ নদী মিশছে। তাহলে এইগুলো তিনটেই নদী হচ্ছে আমার ডান দিক থেকে, রাইট হ্যান্ড সাইড। কিন্তু অপর দিকে আমরা যদি দেখি এই যে রামগঙ্গা যেটা কানপুরে মিশেছে, গোমতী, ঘাগড়া, গণ্ডক, কোশি, মহানন্দা, এগুলো সব বাঁ দিকে গঙ্গার সাথে মিশেছে, তাই এগুলো গঙ্গার বাঁ দিকের উপনদী। আর গঙ্গা ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশে ঢোকে পদ্মা নামে। তো এইভাবে মাইন্ড ম্যাপ থাকলে বা নিজেরা এরকমভাবে ড্র করলে, কারণ আমরা যে সমস্ত ম্যাপসগুলো দেখি খুবই কমপ্লিকেটেড থাকে, তাহলে কিন্তু তোমাদের রিটেন করতে সুবিধা হবে। আর আমি ম্যাপ অনুযায়ী দেখিয়ে দিলাম যে রাইটে কোনগুলোই আসছে, যমুনা, সোন আর দামোদর। তারপরের প্রশ্ন, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট কোথায় তৈরি হয়? এটা হচ্ছে আমাদের ভারতের দক্ষিণ অংশ অর্থাৎ দক্ষিণ ভারত, যেটাকে আমরা ডেকান প্ল্যাটিউ বলতে পারি, দাক্ষিণাত্য অঞ্চল। এখানে ইস্টার্ন ঘাট অর্থাৎ পূর্ব দিকে যে পাহাড় অঞ্চলটা, এটাকে আমরা ইস্টার্ন ঘাট বলি। ঘাট মানে হচ্ছে স্টেপ, এই প্রশ্নটাও জিজ্ঞেস করে, ঘাট মানে স্টেপ, সিঁড়ির মতো স্টেপ দেখতে পাওয়া যায় এখানে, তাই এটাকে ঘাট বলা হয়। কেন দেখতে পাওয়া যায় এটা আমরা ফিজিওগ্রাফিক যখন রিজন পড়বো, ডেকান ট্রাপ তখন পড়বো। ব্যাসাল সিলার ফলে, ফিশার ইরেপশনসের ফলে এরকম
ঘাট দেখা যায়। আর আমাদের পশ্চিম দিকে যেটা রয়েছে এটা হচ্ছে বলে ওয়েস্টার্ন ঘাট। তো ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট কোথায় মিট হয়েছে, এই যে মিট যেখানে একসাথে মিলিত হয়েছে তার নাম কি? অপশান যেগুলো ছিল সেগুলোর মধ্যে অ্যান্সারটা হবে নীলগিরি। তাহলে ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাট কোথায় একসাথে মিলিত হয়? নীলগিরিতে মিলিত হয়। তো অপশান ছিল আমার কার্ডামাম হিল, পালানি হিল, নীলগিরি আর আন্নামালাই। তো এর মধ্যে অ্যান্সারটা হচ্ছে নীলগিরি হিল, নীলগিরি। এবার আমি যদি এই ম্যাপটা দেখি, যে ম্যাপে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে এই যে সাইডগুলো আমার ইস্টার্ন ঘাট পড়ছে আর এই সাইডগুলো আমার ওয়েস্টার্ন ঘাট পড়ছে। আর ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট এই জায়গাটা মিট হয়েছে একসাথে, যেটা নাম দিচ্ছে নীলগিরি জাংশন, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্ট মার্জ। আর এই নীলগিরির মধ্যে সবথেকে যে উঁচু পর্বত শৃঙ্গ দোদাবেটা, এটা তামিলনাড়ুতে অবস্থিত। আর আমাদের মধ্যে একটা কনফিউশন হয় যখন আমাকে জিজ্ঞেস করে ইন্ডিয়ান পেনিনসুলার বা দাক্ষিণাত্যের সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ কোনটা, তখন এটা কিন্তু হবে আনাইমুদি, যেটা কেরালাতে অবস্থিত। আর যদি জিজ্ঞেস করে নীলগিরি পাহাড়ে সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ, তখন সেটা হবে দোদাবেটা, এটা তামিলনাড়ুতে অবস্থিত। আর এখানে পশ্চিম ঘাট আর এখানে পূর্ব ঘাট একসাথে মিলে হচ্ছে নীলগিরিতে। আর নীলগিরি ন্যাশনাল পার্ক রয়েছে বিখ্যাত নীলগাইয়ের জন্য। আর এটার নাম নীলগিরি কারণ এখানে নীল রঙের কুরুঞ্জি ফুল ফোটে, নীল কুরুঞ্জি 12 বছর অন্তর অন্তর, তখন পুরো জায়গা নীল রঙে ঢেকে যায় বলে নীলগিরি নাম। আর আরেকটা জিনিস হচ্ছে নীলগিরি যেটা রয়েছে সেটা 3টে রাজ্যর মধ্যে স্প্রেড হয়ে রয়েছে, ছড়িয়ে আছে, কর্ণাটকের মধ্যে, কেরালার মধ্যে আর তামিলনাড়ুর মধ্যে। আমরা 2022-এ যতগুলো হিস্ট্রি আর এনভায়রনমেন্টের প্রশ্ন এসেছিলো সেগুলো 3টে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করেছি, তোমরা এখান থেকে দেখতে পারো। এছাড়াও এই যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি অ্যাটেম্প্ট করতে চাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিজে থেকে অ্যাটেম্প্ট করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ভিডিওসগুলোর লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আর ভবিষ্যতে আমরা এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং আরও টপিক নিয়ে আসবো এই চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।